এখন কই রাখবো এটা হারাই যাবে যায় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, যার যার কাউন্সিলর কার্ড সংগ্রহ করে আপনারা ভিতরে প্রবেশ করবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি আজকের এই নির্বাহী কাউন্সিলের সভা শুরু করতে ইউনিয়ন ওয়ার্ড অ্যাক্ট, ঢাকায় ওয়ার্ড ইউনিয়ন দাঁড়া কে জি ভাই, আমি মুক্তিযোদ্ধা সংসদের মিটিংয়ে, এটা আমাদের যারা কমান্ডার এদের দেখাচ্ছিল পুরা বাংলাদেশে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এখন তো এখানে এখানে পরে কথা বলি, আপনার ফোন দিই। না না 32 জেলা মহানগরের 11 জন 7 জন বললাম তো ভাই বসেন। হ্যাঁ আমার এনে ওটা মনে খারিয়ে ওটা আমার একটা সংশ্লিষ্ট কমান্ডের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত হবে। সদস্যকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান করা হবে। দোষী প্রমাণিত হলে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মতামতের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। সদস্যের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন, সংগঠনের স্বার্থবিরোধী কার্যকলাপ বা নৈতিক স্খলনের সুনির্দিষ্ট অভিযোগে সংসদের যে কোনো কমান্ডের সদস্যের বিরুদ্ধে অনাস্থা আনয়ন করা মুক্তিযোদ্ধারা পাচ্ছে কিনা আমরা জানি দেখে বললাম যে পায় না, এটা ছিল না। এইটা এই সরকার আসার পরে 1 মাস আগে এটা প্রস্তাব আকারে পাশ করেছে, এটা আমাদের কাছে এখন আসে নাই। আমরা আশা মাত্র এটা দিব। আর চিকিৎসার জন্য আমরা অলরেডি একটা প্রস্তাব আছে, মাননীয় উপদেষ্টা করেছেন, চিকিৎসা মুক্তিযোদ্ধাদের ভাতার সাথে চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য একটা প্রস্তাব আছে, যেটা সবচেয়ে প্রয়োজন। এবার বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরের সম্মানিত আহ্বায়ক জনাব শাহাবুদ্দিন সাহেব। যাই হোক, মুক্তিযোদ্ধাদের বেতনের কথা বলা হয়েছে মিনিমাম 50,000 টাকা হওয়া উচিত। বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং যাতে করে অফিস এবং তহবিল বুঝে দেয় তার জন্য কার্যকরী ব্যবস্থা সরকারিভাবে আমি নেব। সুতরাং আপনাদের এই তালিকাটা আমাদের কাছে থাকবে, আপনারা অবশ্যই সেটা ফিল আপ করে চলে যাবেন। আমরা তার ভিত্তিতে আমরা অ্যাডভাইজারের কাছে যাব। দ্বিতীয়ত হলো, ধরেন আমাদের বয়স হয়ে গেছে, মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্সের আমাদের সাধারণত 3 তলায়, যখন আমাদের বয়স কম ছিল 3 তলায় বসার একটা আয়োজন করা হয়েছিল। এখন 3 তলায় ওঠার মতো সামর্থ্য আমাদের নাই, শারীরিক শক্তি আমাদের নাই। আমাদের উচিত নিচ তলায় অফিসটা নেওয়া। কথাটা মনে রাখবেন, আমরা মরে গেলে এই টাকা কে খাবে? কমপ্লেক্সের টাকা আছে না, কে খাবে? কার জন্য ভাড়া দিয়ে যাবেন? যারা মরে গেছে তারা কি টাকা দিতে আসে? যারা অসুস্থ হয়ে গেছে, বরঞ্চ আমরা যেটা করছি নিচে আপনারা বসার আয়োজন করেন এবং মুক্তিযোদ্ধা সংসদের থানা উপজেলা যে অর্থটা আছে, যে সরকারি নিয়মের মধ্যে দেয় সেটা যদি প্রতিপালন করে, যারা এখন অসুস্থ এবং যারা বিছানায় শায়িত
দরিদ্র মুক্তিযোদ্ধাদেরকে যদি টাকা দিয়ে হেল্প করতে পারেন, সেটা মনে করি আমাদের একটা বড় কাজ। এই টাকা ব্যাংকে রেখে লাভ নাই, কে খাবে এই টাকা? আপনারা খরচ করেন, এটা আমাদের জন্য, আমাদের ব্যবহারের জন্য, আমাদের দরিদ্র অসহায় মুক্তিযোদ্ধার পরিবারের জন্য। এইটা আপনারা অবশ্যই মাথায় রেখে কাজটি করবেন। বীর নিবাস, আমার বন্ধু একজনে বলেছেন, বীর নিবাস কাদের দেওয়া হবে? প্রথমত যাদের ঘর বাড়ি নাই, অসহায় দরিদ্র, যদি জমি না থাকে, বলা আছে সেখানে ভূমি মন্ত্রণালয় অথবা ডিসি ভূমি তার কাছ থেকে 5 কাঠা 5 শতক জমি নিয়ে সেখানে একটা ঘর বরাদ্দ করে দেওয়া হবে, সেখানে ঘরটা তুলবে। এইটা হলো সরকারি নিয়ম। কিন্তু বিগত দিনে এতদিনে কি আসছে, জেলা বিশেষ করে উপজেলাতে গেছে, উপজেলার আওয়ামী লীগের নেতা, দুর্নীতিবাজ মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধারা, ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকে 5 লাখ 3 লাখ টাকা নিয়ে বীর নিবাস তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের সব জায়গায় প্রচারণা করছে এরা। তালিকা তৈরির ক্ষেত্রে, বীর নিবাস বরাদ্দের ক্ষেত্রে, ইভেন স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে সরকারি সহযোগিতা যেটাও প্রচারণা করছে এরা। আমাদের মাননীয় উপদেষ্টা স্পষ্টভাবে বলে দিচ্ছেন, কোন ভুয়া মুক্তিযোদ্ধা যদি বীর নিবাস নিয়ে থাকে, কোন সচ্ছল মুক্তিযোদ্ধা যার বাড়ি আছে, এমনও দেখা গেছে যার ঢাকা শহরও 5 তলা বাড়ি আছে, সেও বীর নিবাস দিয়েছে। কোন ভুয়া মুক্তিযোদ্ধা যদি বীর নিবাস নিয়ে থাকে, অথবা সচ্ছল কোন মুক্তিযোদ্ধা যদি বীর নিবাস নিয়ে থাকে, সেগুলো বাতিল করা হবে। ঘর তো নিতে পারবে না, টাকা ফেরত দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হবে। টাকা যদি ফেরত না দেয়, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে সরকার। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা বীর নিবাসে এখন বিভিন্ন ধরনের যাচ্ছে, সেখানে আমরা জেনুইন মুক্তিযোদ্ধাদের নামে তালিকা দিবেন। উপজেলার যিনি ইঞ্জিনিয়ার, ও বেটা ঘুষখোরের বেটা, কেন নিলে তো সারা জন্মগত হবে কি ঘুষখোর, ওদের উপর ডিপেন্ড করবেন না। কোথাও সমস্যা হলে আমাদের লিখবেন, আমাদের মন্ত্রণালয়কে বলা আছে, আমরা লিখে দিলে মন্ত্রণালয় সেগুলো বন্ধ করে দেবে। এবং আমি আপনাদেরকে এখন আবার বলি, কোন সচ্ছল মুক্তিযোদ্ধা যদি বীর নিবাস দিয়ে থাকে, কোন ভুয়া মুক্তিযোদ্ধা, প্রমাণিত ভুয়া মুক্তিযোদ্ধা বীর নিবাস দিয়ে থাকে, তাদের নামে লেখন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটা সাধারণত সবসময় অসহায় দরিদ্র মুক্তিযোদ্ধাদের জন্য, তারা মাঠে মেরে খেতে পারবে না। আরেকটা কথা বলেছেন, সেটা আপনাদের এগুলো আমি জানাই দিচ্ছি, আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। এটা হলো মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় 2টা জায়গা থেকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় কল্যাণ ট্রাস্ট থেকে, আর আমাদের ভাতা দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। তাদের অনেক ফ্যাসিলিটি, তাদেরকে রেশন দেওয়া হয়, চিকিৎসার জন্য আলাদা খরচ দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা কিছুদিন আগে লিখিতভাবে আবেদন করেছি এবং মিটিংয়ে আমরা এটাকে উত্থাপন করেছি। এটা তাদের বিচারের দিন আছে, সেটা হলো মুক্তিযোদ্ধাদের ভাতা এক জায়গা থেকে দিতে হবে, মন্ত্রণালয় আর কমপ্লেক্স ট্রাস্ট আলাদা আলাদা না, এবং একই ফ্যাসিলিটির মধ্যে আনতে হবে। আমরা একই ফ্যাসিলিটি চাই। আরেকটা কথা, যে আমরা কয়েকদিন আগেও আমরা কথা বলেছি মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভাতা বাড়ানোর পরে চিকিৎসার জন্য যদি 5,000 টাকা বরাদ্দ করেন, সেটা আমাদের ভাতার সঙ্গে যুক্ত করে দেন। আমরা সবাই বৃদ্ধ, আমাদের স্ত্রীরা বৃদ্ধ, হাঁটতে পারি না, 5,000 টাকার ট্যাবলেট ওষুধ খেয়ে অন্তত কিছুদিন আমরা সচ্ছল থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এই জন্য আমরা বলছি অন্তত 5,000 টাকা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতার সঙ্গে, মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ক্ষেত্রে 5,000 টাকা বরাদ্দ করে ভাতার সঙ্গে যুক্ত করে দেন। এটা তারা কনসিডার করছে, আশা করি আমরা এটা পেয়ে যাবো। সাদিক সাহেব বলছে যে আমাদের যারা কিছু কিছু মুক্তিযোদ্ধা যারা আমাদের বড় ধরনের অসুখ হয়, তাদের কি ধরনের বরাদ্দ হয়, বলেছে মুক্তিযোদ্ধার জন্য কত আর তার স্ত্রীদের জন্য কত। সেক্ষেত্রে ঢাকা 24 হাসপাতাল আছে, সেখানে যদি আপনারা আসেন এই টাকার চিকিৎসাটা পাবেন। এবং সেক্ষেত্রে দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের হেল্প করবো। কারণ স্বাস্থ্য বিষয়ক একটা কমিটি আছে সরকারের, তার মধ্যে আমাদের 2জন প্রতিনিধি আছে মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা বললে এই ব্যবস্থা আমরা করে দেবে। এই ক্ষেত্রে আমাদের খুব টেনশন করার জায়গা নেই। 25 সালে দিচ্ছি, 26 সালে খালি
আমার মতন লোকের আর আর দুটো কথা বলছেন, দেখেন বিদ্যুৎ বিল, আর একটা বলছেন কি হোল্ডিং। এটা সমস্যা হয়েছে যে সবার বাড়ি ভাই আরেকটি জায়গা থেকে তৈরি করা। আমরা যে একটা কথা বলছি, একই ফ্যাসিলিটির অধীনে যদি আনা যায়, কল্যাণ ট্রাস্ট থেকে যে ফ্যাসিলিটি যুদ্ধরত শহীদ পরিবার এবং খেতাবপ্রাপ্ত দেয়, সেখানে নিয়ে গেলে এগুলো এমনিতে আমরা মৌকুফ হবে। এটা আমাদের জানার সাধারণ দাবি, কারণ ওই তারা অ্যাকসেপ্ট করে, এটা আমাদের কোনো বড় ধরনের সমস্যা। আমি আরেকটা কথা বলবো, আমরা যারা করি এই সংসদটা কিন্তু আমরা ধীরে ধীরে বড় করেছি। আমরা দীর্ঘদিন এখানে আসতে পারিনি, ভুয়াদের আধিপত্য এখানে ছিল। এই মুক্তিযোদ্ধা সংসদ আমি বিগত 45 বছর আসিনি, এই অভিযান কোনোদিন দেখেও নাই। আমাদের অনেক বন্ধু এগুলো কোনোদিন আসেও নাই। এখানে এসে যে বিশৃঙ্খলা দেখছে, তার মধ্যে প্রধান সমস্যা হলো আধিপত্য। এখানে মন্ত্রণালয়ের ছিল, জামুকার ছিল, আর এখানকার যারা ছিল তাদের। আমাদের অ্যাডভাইজার সাহেব নতুন করে মুক্তিযোদ্ধা জামুকাতে সদস্য নিয়োগ করেছেন, সদস্য সম্মানিতভাবে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন 5 জনকে, 8 জন। এরা প্রত্যেকেই 71 রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, নীতিগতভাবে তারা ভেরি স্ট্রং। এদের হাত দিয়ে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা পার হতে পারছে না। হিসাবটা শুনলে আপনারা সহজেই বুঝবেন। আমরা ভবিষ্যতে প্রথমেই বলে দিলাম যে আপনারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা তালিকা তৈরি করবেন, যারা ভুয়া তারা গ্রুপ। ওই দায়িত্ব আপনার না, ওটা জামুকা দেখবে, ওটা মন্ত্রণালয় দেখবে। আরেকটা কথা, যেটা এখন একটা ইলেকশন হচ্ছে, ইলেকশনে ধরেন আমরা কেউ কেউ পার্টি করি, কেউ কেউ পার্টি করি না, কিন্তু আমাদের একটা জেনারেল দায়িত্ব আছে, যেটা হলো ভোটাররা যাতে উপস্থিত হয় ভোট কেন্দ্রে, তারা যাতে ভোট দেয়। কারণ হচ্ছে এতদিন ভোট ছাড়া নির্বাচন ছিল, এবার ভোট দিয়ে নির্বাচন হবে। প্রকৃত যিনি জনগণের পক্ষে কাজ করার মতো যোগ্য রাখে, যোগ্য প্রার্থী যাতে এখানে ভোট দিতে পারে, ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতে পারে সাধারণ মানুষকে। দরকার আমরা লিফলেট লিখে দিব যে আপনারা ভোট কেন্দ্রে যান, যোগ্য লোককে ভোট দিন। এই কথাগুলো লিখে আমরা দরকার আমাদের পাঠাবো। একটা কথা দেখেন, আমরা যুদ্ধ করেছি সেই 54 বছর আগে। আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা আজ পর্যন্ত তাদের গ্রহণ করতে পারিনি। পারছি না, আমরা পারিনি। এটা প্রজন্ম থেকে প্রজন্ম এই বিষয়টা ধারাবাহিকভাবে বাহিত হবে, কারণ আমাদের মূল লক্ষ্য স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তারা প্রধান এনিমি ছিল, শত্রু ছিল আমাদের। আমরা ভুলিনি, আমরা মীর জাফরকে ভুলি। পৃথিবীর বহু জায়গায় যারা গণহত্যা করেছে, ইতিহাস তাদের ক্ষমা করে নাই। পৃথিবীর বহু জায়গায় গণহত্যা হয়েছে, ইতিহাস কোনোদিন ক্ষমা করে নাই। আমরা ইতিহাসের অংশ হিসাবে আমরা আমাদের যারা গণহত্যা করেছে তাদের আমরা কোনোদিন ক্ষমা করব না, জাতি ক্ষমা করবে না। বন্ধুগণ, আমরা আপনাদের কাছে যেটা আহ্বান জানাচ্ছি, কতক্ষণ পরে আপনাদের কাছে আমরা দিব যেখানে উপজেলায় এবং জেলায় কমপ্লেক্স বুঝিয়ে দেয় নাই, অর্থ বুঝিয়ে দেয় নাই, সেগুলো আপনারা আমাদের কাছে দিয়ে দেবেন। একটা কথা সিরাজ সাহেব বলছে, আমরা তো দেশটা প্রতিষ্ঠা করছি, ইতিহাসের স্বাধীনতা একবারেই আসে, রিপাবলিক বহুবার। আমাদের মূল্যটা আমাদেরই আদায় করে নিতে হবে। প্রশাসন আমাদের কনস্টিটিউশনে সেইভাবে লেখা না থাকার কারণে প্রশাসন একে গ্রাহ্য করে না। অনেক সময় মন্ত্রী বা অ্যাডভাইজার সাহেব হয়তো আমাদেরকে সেই সুযোগটা করে দেয়, সুযোগটা নেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। এখানকার প্রশাসন ওরা হলো রাষ্ট্রের মূল মালিক, কিন্তু প্রতিষ্ঠাতা তো আমি। এই প্রতিষ্ঠাতাকে যথাযথ সম্মান যাতে দেয়, সেই জন্য দায়িত্বটা আমাদেরই আদায় করে নিতে হবে। অনুগ্রহপূর্বক আমাদের সংবিধানে কয়েকদিন আগে সরকারি একটা প্রজ্ঞাপন আছে, যেটা আমরা সাহেবরা প্রচার করে না। আমাদের এখানে দেখছেন স্যার বলা, আগে সবাই মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের স্যার বলতো, মফস্বল থেকে এসে আমরা স্যার বন্ধ করে দিয়েছি। প্রজ্ঞাপন আছে যে আমলাদের সরকারি কর্মকর্তাদেরকে স্যার সম্বোধন করা যাবে না। এই মাস 4 আগে 5 আগে একটা প্রজ্ঞাপন, কিন্তু আমরা এটা প্রকাশ করে না। আমরা যে কোনো সময় সার্চ দিয়ে
গুগলে সার্চ দিয়ে এটা বের করে নিতে পারবেন। এটা ব্রিটিশরা তৈরি করে দিয়েছে, পাকিস্তানরা তৈরি করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে আমরা স্যার বলবো কেন? সুতরাং স্যার সম্বোধন করবেন না। বাংলাদেশের দুইটি পদের অধিকারী তারা, স্যার, মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তাছাড়া স্যার বাংলাদেশ নাই, এগুলো সব উচ্ছেদ। সর্বশেষ আপনাদের বলি, আমরা যে গঠনতন্ত্র উত্থাপন করলাম, আপনাদেরকে প্রথমেই বলছি, ফ্যাসিস্ট আমলে তৈরি গঠনতন্ত্র যেখানে মুক্তিযোদ্ধাদের জায়গা ছিল, যুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা হতে পারত, বয়স কম থাকা সত্ত্বেও যারা মুক্তিযুদ্ধের ভাতা নিতে পারত, এবং যারা ফ্যাসিস্ট সরকারের সপক্ষে স্লোগান দিয়ে মাতারা হতো, তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছিল। এবং তৎকালীন কতকালীন বলছে যে তোমাদের তো ভাতা দরকার, মুক্তিযোদ্ধা হও, 20,000 টাকা পাবা, সমর্থন আমাকে করো। এইরকম ভাবে বহু জায়গাতে বহু মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। আমরা এটাকে সংশোধন করছি, যে গঠনতন্ত্রটা আমরা এখন সংশোধন করে নিয়ে আসলাম। আমাদের কিছু পরামর্শ আছে, এই পরামর্শগুলো যেটা যৌক্তিক সেটাকে আমরা ইনক্লুড করব, এবং এই গঠনতন্ত্রটা খুব দ্রুতই আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো লিখিত ছাপা আকারে। আপনারা সবাই এখানে গঠনতন্ত্রের বিষয়টা বুঝেছেন, শুনেছেন। এই ব্যাপারে আপনাদের সম্মতি নিশ্চয়ই আছে। আপনারা হাত তুলে বিষয়টাকে আমাদের নিশ্চিত করেন। আমি চাবো প্রত্যেকে হাত তুলবেন, প্রত্যেকে চারিদিকে প্রত্যেকে হাত তোলেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে যাব। ভাই আমি একটা কথা বলতে চাই। ভালো, আপনি শুনেন ভাই, শুনেন। প্রশিক্ষণ নিচ্ছে, যুদ্ধ করছে, সেই বক্তব্যের মধ্যে আমাদের যে কোনো রাষ্ট্রীয় প্রশিক্ষণ নিচ্ছে। ভারতে ক্যাম্প ছিল, মনে আছে আপনাদের? ওখানে খাইসার ঘুরছে, সে বাংলাদেশে আইসে এখন মুক্তিযুদ্ধ হয়েছে, তাই না? আমরা সরাসরি এক কথাই বলে দেই, 71 সালে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, অর্থাৎ মুক্তিযুদ্ধের জন্য প্রশিক্ষণ নিয়েছে, রণাঙ্গনে যুদ্ধ করেছে, এবং যারা শত্রুর বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছে, জীবিত এবং মৃত, এরাই মুক্তিযোদ্ধা। এর বাইরে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা নাই। সুতরাং মনে রাখবেন, মুক্তিযুদ্ধ কিন্তু অস্ত্রের সঙ্গে অস্ত্রের বাজি, এটা কোনো আলোচনা নয়। এই ভারতে বসে খাইলেন তা নয়। ভারতের কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, আমাদের ঠাই দিয়েছিল, কিন্তু ভারত তো কখনো স্বীকার করে না। আমাদের যুদ্ধের কারণে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তার মুক্ত হয়েছে। স্বাধীনতার জন্য আমরা তাদের কাছে স্মরণ করি, তারা কখনো আমাদের স্মরণ করে না। 7 রাজ্য মুক্ত হয়েছে আমাদের যুদ্ধের কারণে। সুতরাং কৃতজ্ঞতা এক পেশে না, দুই পক্ষেরই কৃতজ্ঞতা। বলেছেন যে না, যে তাদের বিজয় দিবস না, একক না, এই যুদ্ধটা দ্বিপাক্ষিক। তা ভারত তার স্বার্থ আদায় করছে, আমি আমার স্বার্থ আদায় করছি। ওরা বড় বলে সব দাবি করে তা না। প্রবলেম, সমস্যা হলো একটাই, যারা ভারতপন্থী, ভারতের কথাই চলে, তারা মুক্তিযুদ্ধকে ভারতে গিয়ে যারা এই কাজগুলো করছে। এমনও আজকে বলতে খারাপ লাগে, তবু বলি, ভারতের সবচেয়ে সোনাগাজী বলে একটা খারাপ জায়গা আছে। খারাপ জায়গা মানে কি বলে, বেশ্যাখানা। বাংলাদেশে তখনকার এমপি বেশ্যাখানা মারা গেছে, জানেন? এই কাজটি করছে এই বিষয়, সে তালিকাটা কখনো বলে না কয়জন মারা গেছে। আপনারা বহু দূর থেকে আসছেন, শীতের দিন, হালকা কোনো শীত, আমরা বৃদ্ধা মানুষ, শীত তুলনা আমাদের শুধু মুক্তিযোদ্ধা সংসদের প্রতি আমাদের যে আনুগত্য এবং আন্তরিকতা, এবং এটিকে শৈলে সন্তানের মতো লালন পালন করেছেন, সেইটা আমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছি, আমাদের এই আশঙ্কা, এই সম্মানকে আমরা অবশ্যই রক্ষা করব। আমরা যদি নাও থাকি, আপনাদের জন্য একটি জায়গা তৈরি করে দিলাম। আমি মুক্তিযোদ্ধা সংসদ থেকে 3 বার বহিষ্কার হয়েছি, নির্বাচিত মহাসচিব,
মুক্তিযোদ্ধা সংসদ ভাঙিনি, প্রতিটি গভর্নমেন্ট আমাদের দেওয়ার অবস্থান নিচ্ছে। আমি মুক্তিযোদ্ধাদের প্রশ্নে কোনোদিন আপোষ করিনি। আমাদের এখানে যারা আছে আমরা প্রত্যেকে এইরকম, আপনাদের প্রশ্নে আমরা কোনো আপোষ করবো না। এই জীবনে মানুষের কি স্বপ্ন থাকে বলেন? একটা বৃদ্ধের কি স্বপ্ন থাকে? একটা বৃদ্ধের কি স্বপ্ন থাকে? আমি তো স্বপ্ন দেখি আমার সন্তানের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে। আসুন মুক্তিযুদ্ধের স্বপ্নটা তাদের কাছে সঞ্চারিত করি, মুক্তিযুদ্ধের লক্ষ্যটা তাদের হাতে দিয়ে দেই। মনে রাখবেন, মুক্তিযুদ্ধ একদিনের নয়, এক বছরের নয়, প্রজন্ম থেকে প্রজন্মের বাহিত অহংকার। হাজার বছর ধরে মুক্তিযুদ্ধের অহংকার থাকবে। আমেরিকায় প্রায় 250 বছর আগে যুদ্ধ হয়েছে, ভুলে নাই তারা, এখনো সম্মান জানায়। যুগোস্লাভিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এখনো ভুলে নাই। পৃথিবীর আফ্রিকাতে যুদ্ধ হয়েছে, কেউ ভুলে নাই। আমাদের এখানে কিছু বিশ্বাসঘাতকের কারণে বারবার এরা ভুলে যায়। আমরা তার থেকে ধিক্কার জানাই। 71 সালের মধ্যে যদি যৌবন থাকতো, আবার হয়তো আমরা প্রতিরোধ করতে চাইতাম। বাংলাদেশের ঘাতকদের আমরা দাঁড়াতে দেইনি, বারবার তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমরা এমন কাজটি করব যাতে ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে অভিযুক্ত করে বারবার বলতে পারে 71-এর যুদ্ধের জন্য তোমরা জাতির কাছে ক্ষমা চেতে হবে। তারপরে অধিকার থাকবে বাংলাদেশের মানুষের কাছে তোমার ক্ষমতা যাওয়ার কোনো রায় হবে কিনা। এই কাজটি আমরা করে দিয়েছি। আপনাদের কাছে আমার সর্বশেষ বক্তব্য, আমরা অনুগ্রহপূর্বক যারা কমপ্লেক্স বুঝে পাই নাই, জেলা হোক উপজেলা হোক, আমরা একটা ফর্ম দিচ্ছি, ফর্ম ওইটা লিখে যাবেন, ফর্ম জাস্ট ফিল আপ করে যাবেন। এইটা একটু ভুল করবেন না, কারণ এইটার উপর ভিত্তি করছে আপনারা অফিস খুঁজে পাবেন কিনা, টাকা খুঁজে পাবেন কিনা, এটার উপর ভিত্তি করছে, এটার উপর ভিত্তি করছে মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারছি কিনা আপনাদের জন্য। সুতরাং প্লিজ আমরা এটা ফিল আপ করে দিতে যাবেন। আর আপনারা এখানে যারা আসে নাই, যে সকল মুক্তিযোদ্ধা, তাদেরকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা দেবেন। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ থাকে, তারা যেন ভালোভাবে চলতে পারে। কেন্দ্রীয় কমন কাউন্সিলের পক্ষ থেকে আমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন সবাইকে। কাউন্সিলের যে সভা আমরা ডেকেছিলাম, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই নির্বাহী কাউন্সিলের সভা সমাপ্তি ঘোষণা করলাম।